বাংলা উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। অমিত রায় ব্যারিস্টার, ইংরেজি ছাদের রায় পদবী রয়। ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার স্ত্রী গেল গুছে, কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। অমিতের বাপ ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধ্যস্তন 3 পুরুষের অর্ধপাতে দেবার পক্ষে যথেষ্ট। কিন্তু পৈতৃক সম্পদের সাংঘাতিক সংঘাতও অমিত বিনা বিপত্তিতে যাত্রায় টিকে গেল। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোঠায় পা দেবার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতেই 7 বছর গেল কেটে। বুদ্ধি বেশি থাকায় পড়াশোনা বেশি করেনি, অথচ বিদ্যুৎ কমতে আছে বলে ঠাউর হয় না। ওর বাপ ওর কাছ থেকে অসাধারণ কিছু প্রত্যাশা করেননি। তার ইচ্ছে ছিল তার একমাত্র ছেলের মনে অক্সফোর্ডের রং এমন পাকা করে ধরে যাতে দেশে এসে ঢুপস হয়। অমিতকে আমি পছন্দ করি, খাসা ছেলে। আমি নবীন লেখক, সংখ্যা আমার পাঠক স্বল্প, যোগ্যতা তাদের সকলের সেরা অমিত। আমার লেখার ঠাক ঠমকতা ওর চোখে খুব ভালো লেগেছে। ওর বিশ্বাস আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই। জীব সৃষ্টির যন্ত্রটা যেমন এই লেখকদের রচনা তেমনি ঘাড়ে, গর্দানে, সামনে, পিছনে, পিঠে, পেটে বেখাপ। চালটা ঢিলে নড়বড়ে, বাংলা সাহিত্যর মতো মেরা ফ্যাকাশে মরুভূমিতে তার চলন। সমালোচকদের কাছে সময় থাকতে বলে রাখা ভালো, মতটা আমার নয়। অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। ওর মতে যারা সাহিত্যের ওমরাও দলের, যারা নিজের মন রেখে চলে, স্টাইল তাদেরই। আর যারা আমলা দলের, দশের মন রাখা যাদের ব্যবসা, ফ্যাশন তাদেরই। বঙ্কিম স্টাইল, বঙ্কিমের লেখা, বিষবিকে বঙ্কিম তাতে নিজেকে মানিয়ে নিয়েছেন। বঙ্কিমী ফ্যাশন নসিরামের লেখা, মোহনবাগানের নসিরাম তাতে বঙ্কিমকে দিয়েছে মাটি করে। বারোয়ারি তাবুর কানাতেই নিচে ব্যবসাদারদের নাচওয়ালিদের দর্শন মেলে। কিন্তু শ্রুবদৃষ্টিকালে বধুর মুখ দেখবার বেলায় বেনারসি ওড়নার ঘুমটা চাই। কানাত হলো ফ্যাশনের আর বেনারসি হলো স্টাইলের। বিশেষের মুখ বিশেষের অঙ্গের ছায়া দেখবার জন্য। অমিত বলে, হাটের লোকের পায়ে চলার রাস্তার বাইরে আমাদের পা সরতে ভরসা পায় না বলেই আমাদের দেশে স্টাইলের এত অনাদর। দক্ষ জঙ্গের গল্পে এই কথাটি পারণিক ব্যাখ্যা মেলে। ইন্দ্রচন্দ্র বরুণ একেবারে স্বর্গের ফ্যাশন দূরত্ব দেবতা। জাঙ্গিন মহলে যে তাদের নিমন্ত্রণ জুড়ত। শিবের ছিল স্টাইল এত অরিজিনাল যে মন্ত্র পড়া যজমানে না তাকে হক্ক কব্য দেওয়াটা বেস্তুল বলে মজান্ত। অক্সফোর্ডের বিয়ের মুখে এসব কথা শুনতে আমার ভালো লাগে, কেননা আমার বিশ্বাস আমার লেখার স্টাইল আছে। সেই জন্যই আমার সকল বইয়ের এক সংস্করণেই কৈবল্য প্রাপ্তি, তারা পুনরাবস্তনে। আমার শ্যালক নবকৃষ্ণ। অমিতল এসব কথা একেবারে সইতে পারত না, বলতো, রেখে দাও তোমার অক্সফোর্ডের পাশ। সে ছিল ইংরেজি সাহিত্যে রমহর্ষক MA, তাকে পড়তে হয়েছে বিস্তর, বুঝতে হয়েছে অল্প। সেদিন সে আমাকে বললে, অমিত কেবল এই ছোট লেখককে বড় করে, আর বড় লেখককে খাটো করবার জন্যই। অবজ্ঞার ঢাক পিটোবার কাজ তার শখ, তোমাকে সে করেছে তার ঢাকের কাঠি। দুঃখের বিষয়, এই আলোচনাস্থলে উপস্থিত ছিলেন আমার স্ত্রী, স্বয়ং তার সহোদরা। কিন্তু পরম সন্তোষের বিষয় এই যে আমার শ্যালকের কথা তার একটুও ভালো লাগেনি। দেখলুম অমিতর সঙ্গে তার রুচির মিল, অথচ পড়াশোনা বেশি করেননি। স্ত্রীলোকের আশ্চর্য স্বাভাবিক বুদ্ধি। অনেক সময় আমারও মনে খটকা লাগে যখন দেখি
কত কত নামজাদা ইংরেজ লেখকদেরও নগণ্য করতে অমিতর বুক ধমে না। তারা হলো যারাদের বলা যেতে পারে বহুবাজারের চলতি লেখক, হরবাজারের ছাপমারা। প্রশংসা করবার জন্য যাদের লেখা পড়ে দেখবার দরকারই হয় না, চোখ বুঝে গুণগান করলেই পাসমার্ক পাওয়া যায়। অমিতর পক্ষ এদের লেখা পড়ে দেখা অনাবশ্যক, চোখ বুঝে নিন্দে করতেও বাধে না। আসলে যারা নামজাদা তারা ওর কাছে বড় বেশি সরকারি, বর্ধমানের ওয়াশিং রুমের মতো। আর যাদেরকে নিজে আবিষ্কার করেছে তাদের উপরও খাস দখল, যেন স্পেশাল ট্রেনের সেলুন কামরা। অমিতর নেশা হলো স্টাইলে, কেবল সাহিত্য বাছের কাজে নয়, বেশভূষার ব্যবহারে। ওর চেহারা তো একটা বিশেষ ছাদ আছে, 5 জনের মধ্যে ও যেন কোন একজন মাত্র। এ হলো একেবারে পঞ্চম। অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে দাড়ি গোঁফ চঞ্চল, চিকন শ্যামলা পরিবিষ্ট মুখ, স্ফুটি ভাবটা, চোখ চঞ্চল, হাসি চঞ্চল, নড়াচড়া চলাফেরা চঞ্চল, কথার জবাব দিতে একটু দেরি হয় না। মনটা এমন এক রকমের চটমুকি যে ঠুন করে একটু ঠুকলি স্ফুটলিঙ্গ ছিটকে পড়ে। দেশি কাপড় প্রায় পরে, কেননা ওর দলের লোক সেটা পরে না। ধুতি সাদা থানের যত্নে কোচানো, কেননা ওর বয়সে এরকম ধুতি চলতি নয়। পাঞ্জাবি পরে, তার বাঁ কাঁধ থেকে বোতাম ডান দিকের কোমর অবধি, আস্তিনের সামনের দিকটা কোণী পর্যন্ত দুভাগ করা। কোমরের দুটিটাকে ঘিরে একটা জড়ি দেওয়া চওড়া খয়েরি রঙের ফিতা। তার ওই বাঁ দিকে ঝুলছে বৃদ্ধাবন্দী ছিটের এক ছোট থলি, তার মধ্যে গ্যাচ করি। পায়ে সাদা চামড়ার উপর লাল চামড়ার কাজ করা কটকি জুতো। বাইরে যখন যায় একটা পাট করা পায়ওয়ালা চাদরাজি চাদর ও বা কাঁধ থেকে হাঁটু অব্দি ঝুলতে থাকে। বন্ধু মহলে যখন নিমন্ত্রণ খেতে যায়, মাথায় চওড়া এক মুসলমানি লক্ষ্ণ টুপি, সাদার উপর সাদা কাজ করা। একে ঠিক সাজ বলবো না, এ হচ্ছে একরকম উচ্চ হাসি। ওর বিলেতি সাজের মর্ম আমি বুঝিনি, যারা বোঝে তারা বলে কিছু আলুথালু গোছের বটে, কিন্তু ইংরেজিতে যাকে বলে ডিস্টিংগুইশড। নিজেকে অপরূপ করবার শকর নেই, কিন্তু ফ্যাশনকে বিদ্রুপ করবার কৌতুকও অপর্যাপ্ত। কোনো মতে বয়স মিলিয়ে যারা কুষ্ঠির প্রমাণে যুবক, তাদের প্রদর্শন মেলে পথে ঘাটে। অমিত দুর্লভ যুবকত্ব নির্জলা যৌবনের জোরেই একেবারে বেহিসেবি উড়নচণ্ডী বান ডেকে ছুটে চলেছে বাইরের দিকে, সমস্ত নিয়ে ভাসিয়ে চলেছে, হাতে কিছুই রাখে না। এদিকে ওর 2 বোন, যাদের ডাকনাম শিশি এবং লিসি, যেন নতুন বাজারের অত্যন্ত হালের আমদানি। ফ্যাশনের পোস্টায় আপাদ মস্তক যন্ত্রে মোড়ক করা 1 নম্বরের প্যাকেট বিশেষ, উঁচু খুঁড়োওয়ালা জুতো, লেসওয়ালা বুক কাটা জ্যাকেটের ফাঁকে প্রবলে আম্বারে মেশানো মালা, শাড়িটা গায়ে তীর্য ভঙ্গিতে আট করে ল্যাপটানো। এরা খুটখুট করে দ্রুত লয়ে চলে, উচ্চ স্বরে বলে, স্তরে স্তরে তোলে শুকনাগ্ন হাসি, মুখ ঈশ্বর দেখিয়ে স্মিত হাস্য, উঁচু কটাক্ষে চায়, জানে কাকে বলে ভাব গর্ব চাউনি। গোলাপি রেশমের পাখা ক্ষণে ক্ষণে গালের কাছে ফুরফুর করে সঞ্চালন করে, এবং পুরুষ বন্ধুর চৌকির হাতার উপরে বসে সেই পাখার আঘাতে তাদের কৃত্রিম স্পর্ধার প্রতি কৃত্রিম তর্জন প্রকাশ করে থাকে। আপন দলের মেয়েদের সঙ্গে অমিত ব্যবহার দেখে তার দলের পুরুষের মনে ঈশ্বর উদয় হয়। নির্বিশেষে ভাবে মেয়েদের প্রতি অমিত উদাসীন্য নেই, বিশেষভাবে কারোর প্রতি আসক্তিও দেখা যায় না। অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না। এক কথায় বলতে গেলে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই, উৎসাহ আছে। অমিত পার্টিতেও যায়, তাসও খেলে, ইচ্ছে করেই বাজিতে হারে। যে রমণীর গলা বেসুরোয়া তাকে দ্বিতীয়বার গাইতে পিড়াপিড়ি করে। কাউকে বদরঙ্গের কাপড় পরতে দেখলে জিজ্ঞাসা করে কাপড়টা কোন দোকান থেকে কিনতে পাওয়া যায়।
যে কোনো আলাপিতার সঙ্গেই কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগায়, অথচ সবাই জানে ওর পক্ষপাতটা সম্পূর্ণ নিরপেক্ষ। যে মানুষ অনেক দেবতার পূজারী, আড়ালে সব দেবতাকেই সে সব দেবতার চেয়ে বড় বলে স্তর করে। দেবতাদের বুঝতে বাকি থাকে না, অথচ খুশিও হন। কন্যা মাতাদের আশা কিছুতেই কমে না, কিন্তু কন্যারা বুঝে নিয়েছে অমিত সোনার রঙের দিগন্ত রেখা ধরা দিয়েই আছে, তবু কিছুতেই ধরা দেবে না। মেয়েদের সম্বন্ধে মন তর্কই করে, মীমাংসায় আসে না। সেজন্যই গম্যবিহীন আলাপের পথেও এত দুঃসাহস। তাই অতি সহজেই সকলের সঙ্গেও ভাব করতে পারে। নিকটে দাহ্য বস্তু থাকলেও ওর তরফে আগ্নেয়তা নিরাপদে সুরক্ষিত। সেদিন পিকনিকে গঙ্গার ধারে যখন ও পাড়ের ঘন কালো পুঞ্জীবিত স্তব্ধতার উপরে চাঁদ উঠল, ওর পাশে ছিল লিলি গাঙ্গুলি। তাকেও মৃদুস্বরে বললে, গঙ্গার ওপারে নতুন চাঁদ, আর এপারে তুমি আর আমি। এমন সমাবেশটি অনন্তকালের মধ্যে কোনোদিনই আর হবে না। প্রথমটা লিলি গাঙ্গুলির মন এক মুহূর্তে ছলছলিয়ে উঠেছিল, কিন্তু সে জানত এ কথাটায় যতখানি সত্য সে কেবল ওই বলার কায়দাটুকুর মধ্যেই, আর তার বেশি দাবি করতে গেলে বুদ্বুদের উপকার বর্ণচ্ছটাকে দাবি করা হবে। তাই নিজেকে ক্ষণকালের গোড় লাগা ফেলে দিয়ে হেসে উঠল, বলল, অমিত, তুমি যা বললে সেটা এত বেশি সত্য নয়। যা বললে না বললেও চলতো। এইমাত্র যে ব্যাংকটা টপ করে জল লাফিয়ে পড়লো, এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনোদিন ঘটবে না। অমিত হেসে উঠে বললে, তফাৎ আছে লিলি, একেবারে অসীম তফাৎ। আজকের সন্ধ্যাবেলার এই ব্যাংকটার লাফানোটা একটা খাপছাড়া ছেঁড়া জিনিস, কিন্তু তোমাতে আমাতে চাঁদেতে, গঙ্গার ধারায়, আকাশের তারায় একটা সম্পূর্ণ ঐকতানিক সৃষ্টি, ডেডোফোনের চন্দ্রলোকের গীতিকা। আমার মনে হয় যেন বিশ্বকর্মার কারখানায় একটা পাগলা স্বর্গীয় শ্যাকরা আছে। সে যেমনই একটি নিখুঁত শুকল, সোনার চক্রে লীলার সঙ্গে হিরে এবং হীরের সঙ্গে পারনা লাগিয়ে এক প্রহরের আঙ্গুটি সম্পূর্ণ করলে, অমনি দিলে সেটা সমুদ্রের জলে ফেলে, আর তাকে খুঁজে পাবে না কেউ। ভালোই হলো তোমার ভাবনা রইল না অমিত। বিশ্বকর্মার শ্যাকরার বিল তোমাকে ছুটতে হবে না। কিন্তু লিলি, কোটি কোটি যুগের পর যদি দৈবাত্মমাতে আমাতে মঙ্গল বলে লাল অরণ্যর ছায় তার কোনো একটি হাজার কৌশিক খালের ধারে মুখোমুখি দেখা হয়, আর যদি শকুন্তলার সেই জেলেটা বোয়াল মাছের পেট চিরে আজকের এই অপরূপ সোনার মূর্তিটিকে আমাদের সামনে এনে দেয়, চমকে উঠে মুখ চাওয়াচাই করব। তারপরে কি হবে ভেবে দেখো। লিলি অমিতকে পাখার বাড়ি তাড়না করে বললে, তারপরে সোনার মূর্তিটি অন্য মনে খসে পড়বে সমুদ্রের জলে, আর তাকে পাওয়া যাবে না। পাগলা শ্যাকরার গড়া এমন তোমার কত মুহূর্ত খসে পড়ে গেছে ভুলে গেছো বলে তার হিসেব নেই। এই বলে লিলি তাড়াতাড়ি উঠে তার সখীদের সঙ্গে গিয়ে যোগ দিল। অনেক ঘটনার মধ্যে এই ঘটনা নমুনা দেয়া গেল। অমিতর বোন শিশিলিশিরা ওকে বলে, অমি, তুমি বিয়ে করো না কেন? অমিত বলে, বিয়ে ব্যাপারটা সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী, তার নিচেই পাত্র। শিশি বলে, অবাক করলে। মেয়ে এত আছে? অমিত বলে, মেয়ে বিয়ে করে সে পুরাকালে, লক্ষণ মিলিয়ে। আমি চাই পাত্রী, আপন পরিচয় যার পরিচয় জগতে যে অদ্বিতীয়। শিশি বলে, তোমার ঘরে এলে তুমি হবে প্রথম, সে হবে দ্বিতীয়, তোমার পরিচয় হবে তার পরিচয়। অমিত বলে, আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশা কটকালি করি সে গড় ঠিকানা মেয়ে, তাই সে গড় পর্যন্ত এসে পৌঁছায় না। সে আকাশ থেকে পড়ন্ত তারা হৃদয়ের বায়ুমণ্ডল ছুতে না ছুতে জ্বলে ওঠে, বাতাসে যায় মিলিয়ে। বাস্তু ঘরের মাটি পর্যন্ত আসা গড়েই ওঠে না,
শিশি বলে, অর্থাৎ সে তোমার বন্ধুর মতো একটুও নয়। অমিত বলে, অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকেরই সংখ্যা বৃদ্ধি করে না। লিসি বলে, আচ্ছা ভাই শিশি, বিনিবিবস্ত অমির জন্য পথ চেয়ে তাকিয়ে আছে। ইশারা করলে ছুটে এসে পড়ে। তাকে ওর পছন্দ নয় কেন? বলে তার কালচার নেই। কেন ভাই? সে তো এমএতে বটানিতে ফার্স্ট। বিদ্যুকে তো বলে কালচার। অমিত বলে, কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি। লিসি রেগে উঠে বলে, ইস, ভূমিবসের আদর নেই ওর কাছে, উনি নিজে নাকি তার যোগ্য। অমি যদি ভূমিবসকে বিয়ে করতে পাগল হয়ে ওঠে, আমি তাকে সাবধান করে দেব, সে যেন ওর দিকে ফিরেও না তাকায়। অমি বলল, পাগল না হলে ভূমিবসকে বিয়ে করতে চাইবই বা কেন? সে সময় আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেব। আত্মীয় স্বজন অমিতের বিয়ের আশা ছেড়েই দিয়েছে। তারা ঠিক করেছে বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতা ওর নেই, তাই ও কেবল অসম্ভবের স্বপ্ন দেখা, উল্টো কথা বলে মানুষকে চমক লাগিয়ে বেড়ায়। ওর মনটা আলোয় আলোয়, মাঠে ঘাটে ধাঁধা লাগাইতে জানে। ঘরের মধ্যে তাকে ধরে আনবার জো নেই। ইতিমধ্যে অমিত যেখানে সেখানে হু হু করে বেড়াচ্ছে। ফিরপোর দোকানে যাকে তাকে চা খাওয়াচ্ছে, যখন তখন মোটরে চড়ে বন্ধুদের অনাবশ্যক ঘুরে নিয়ে আসছে। এখানে ওখান থেকে যা তা কিনেছে আর একে ওকে বিলিয়ে দিচ্ছে। ইংরেজি বই সদ্য কিনে এ বাড়িতে ও বাড়িতে ফেলে আসছে, আর ফিরিয়ে আনছে না। ওর বোনেরা ওর অভ্যাসটা নিয়ে ভারী বিরক্ত হচ্ছে। ওর উল্টো কথা বলার অভ্যাস নেই। স্বজন সবাই যা কিছু সর্বজনের অনুমোদিত, ও তার বিপরীত কিছু একটা বলে বসবেই। একদা কোনো একজন রাষ্ট্রতাত্ত্বিক ডেমোক্রেসির গুণ বর্ণনা করছিল। ও বলে উঠল, বিষ্ণু যখন সতীর মৃতদেহ খণ্ড খণ্ড করলেন, তখন দেশ জুড়ে যেখানে সেখানে তার 100-র অধিক পাঠ্যস্থান তৈরি হয়ে গেল। ডেমোক্রেসি আর যেখানে সেখানে যত টুকরো অ্যারিস্টোক্রেসির পুজো বসিয়েছে, খুদে খুদে অ্যারিস্টকে পৃথিবী ছেয়ে গেল। কেউ পলিটিক্সে, কেউ সাহিত্যে, কেউ সমাজে। তাদের কারো গাম্ভীর্য নেই, কেননা তাদের নিজের পরে বিশ্বাস নেই। একদা মেয়েদের পরে পুরুষের আধিপত্য অত্যাচার নিয়ে কোনো সমাজহিতৈষী অবলম্বন নিন্দা করেছিল পুরুষদের। অমিত মুখ থেকে সিগারেট নামিয়ে ফস করে বললেন, পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে। দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর। সমস্ত অবলা অবলা বান্ধবেরা চটে উঠে বললে, মানে কি হলো? অমিত বললে, যে পক্ষের দখলে শিকল আছে, সেই শিকল নিয়ে পথিকের বাদে, অর্থাৎ জোর দিয়ে। শিকল নিয়ে যায় সে বাদে আফিম খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে। শিকলওয়ালা বাদে বটে, কিন্তু ভোলায় না। আফিমওয়ালি বাদেও বটে, ভোলায়। মেয়েদের কৌটো আফিমে ভরা, প্রকৃত শয়তানি তার যোগান দেয়। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিতর জীবনে এই সেই প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল। গিয়েছিল মনে মনে যুদ্ধসাজ পড়ে। একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা। রবি ঠাকুরের কবিতা যে কবিতাই এইটি প্রমাণ করার তার উদ্দেশ্য। দুই একজন কলেজের অধ্যাপক ছাড়া অধিকাংশই সব বই স্বীকার করলে প্রমাণটা একরকম সন্তোষজনক। সভাপতি উঠে বললেন, কবি মাত্রই উচিত 5 বছর মেয়াদের কবিত্ব করা, 25 থেকে 30 বছর পর্যন্ত। একথা বলবো না যে পরবর্তীতে তাদের কাছ থেকে ভালো কিছু চাই, বলবো অন্য কিছু চাই। ফজলি আম ফুরালে বলবো না আনো ফজলি তোর আম, বলবো নতুন বাজার থেকে বড় দেখে আতা নিয়ে এসো তো। হ্যাঁ, ডাব নারকেলের মেয়াদ অল্প, সে রসের মেয়াদ। ঝুনো নারকেলের মেয়াদ বেশি, সে শ্বাসের মেয়াদ। কবিরা হলো ক্ষণজীবী, ফিল ফজরের বয়সের গাছ পাথর নেই। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওটস
অর্থের নকল করে ভদ্রলোক অতি অন্যরকম বেঁচে আছে। জম বাতি নিভিয়ে দেবার জন্য থেকে থেকে ফরাস পাঠায়, তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েও চৌকির হাত আঁকড়িয়ে থাকে। ও যদি মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। পরবর্তী যিনি আসবেন তিনিও তাল ঠুকে গর্জাতে গর্জাতে আসবেন, যে তার রাজত্বের অবসান নেই। অমরাবর্তী বাধা থাকবে মর্তে তার ওই দরজায়। কিছুকাল বক্তরা দেবে মাল্যচন্দন খাওয়ার পেট ভরিয়ে, শাস্ত্রাতে প্রণিপাত করবে। তারপর আসবে তাকে বলি দেবার পুণ্যদিন। ভক্তিবন্ধন থেকে ভক্তদের পরিত্রাণের শুভ লগ্ন। আফ্রিকার চতুষ্পদ দেবতার পুজোর প্রণালী এই রকমই। দ্বিপদী, ত্রিপদী, চতুষ্পদী, চতুর্দশপদী দেবতাদের পুজো এই নিয়মে। পুজো জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না। ভালো লাগার অ্যাবুলেশন আছে। 5 বছর পূর্বেকার ভালো লাগা 5 বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে, তাহলে বুঝতে হবে বেচারা জানতে পারেনি যে সে মরে গেছে। একটু ঠেলা মারলেই তার নিজের কাছে প্রমাণ হবে যে সেন্টিমেন্টাল আত্মীয়রা তার অন্ত্যেষ্টি সংস্কার করতে বিলম্ব করেছিল, বোধ করে উপযুক্ত উত্তরাধিকারীদের চিরকাল ফাঁকি দেবার মতলবে। রবি ঠাকুরের দলের এই অবৈধ ষড়যন্ত্র আমি পাবলিকের কাছে প্রকাশ করব বলে প্রতিজ্ঞা করেছি। আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগিয়ে প্রশ্ন করলে, সাহিত্য থেকে লয়লাটি উঠিয়ে দিতে চান? একেবারেই। এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ। রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে তার রচনা লেখা তারই হাতের অক্ষরের মতো, গোল বা তরঙ্গ রেখা, গোলাপ বা নারীর মুখ বা চাঁদের ধরনে। ওটা প্রিমিটিভ, প্রকৃতির হাতের অক্ষরের মকস্য করা। নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের, খাড়া লাইনের রচনা, তীরের মতো, বর্ষার ফলার মতো, কাটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, লুয়ার জিয়ার ব্যথার মতো, কোচাওয়ালা কোনাওয়ালা গথিক গির্জের ছাদে, মন্দিরের মণ্ডপের ছাদে নয়। এমনকি যদি চটকল, পাটকল অথবা সেক্রেটারিয়েট বিল্ডিং এর আদলে হয়, ক্ষতি নেই। এখন থেকে ফেলে দাও, মন ভোলাবার ছলাকলা ছন্দবল মন কেড়ে নিতে হবে, যেমন করে রাবণ সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিল। মন যদি কাঁদতে কাঁদতে আপত্তি করতে করতে যায়, তবু তাকে যেতেই হবে। অতি বৃদ্ধ, জটায়ুটা বারণ করতে আসবে, তাই করতে গিয়ে তার হবে মরণ। তারপরে কিছুদিন যেতেই কিংকিনটা জেগে উঠবে। কোনো হনুমান অর্থাৎ লাফিয়ে পড়ে লঙ্কায় আগুন লাগিয়ে মনটাকে পূর্বস্থানে ফিরিয়ে নিয়ে আসবার ব্যবস্থা করবে। তখন আবার হবে টেনিসনের সঙ্গে পূর্ণ মিলন, বায়রনের গলায় দড়িয়ে করব অশ্রুবর্ষণ, ডিকেন্সকে বলবো মাপ করো, মুহ থেকে আর গোলাপের জন্য তোমাকে গাল দিয়েছি। মোগল বাচ্চাদের কাল থেকে আজ পর্যন্ত দেশের যত মুগ্ধ মিস্ত্রি মিলিয়ে সেখানে সেখানে ভারত জুড়ে কেবলই গম্বুজলা পাথরের বুদবুদ বানিয়ে চলতো, তাহলে ভদ্রলোক মাত্রই যেদিন 20 বছর বয়সে পেরোতো সেদিনই বানপ্রস্থ নিতে দেরি করতো না। তাজমহলকে ভালো লাগবার জন্য তাজমহলের নেশা ছুটিয়ে দেওয়া দরকার। এইখানে বলে রাখা দরকার, কথার তোর সামলাতে না পেরে সবার রিপোর্টারদের মাথা ঘুরে গিয়েছিল। সে যা রিপোর্ট লিখেছিল সেটা অমিতর বক্তৃতার চেয়েও অবৈধ হয়ে উঠেছিল। তাই থেকে যে কটা টুকরো উদ্ধার করতে পারলো তাই আমরা উপরে সাজিয়ে দিয়েছি। তাজমহলের পুনরাবৃত্তির প্রসঙ্গে রবি ঠাকুরের ভক্ত আরক্ত মুখে বলে উঠল,
ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। অমিত বললে, ঠিক তার উল্টো। বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। যেসব কবি 60-70 পর্যন্ত বাঁচতে একটু লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয়, নিজেকে সস্তা করে দিয়ে। শেষকালটায় অনুকরণের দল চারিদিকে বহু বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে। তাদের লেখার চরিত্র বিগড়ে যায়। পূর্বের লেখা থেকে চুরি করে হয়ে পড়ে পূর্বের লেখকের রিসিপ্টস অফ স্টোলস প্রপার্টি। যে স্থলে লোহিতের খাতিরে পাঠকদের কর্তব্য হচ্ছে কিছুতেই এইসব অতি প্রবীণ কবিদের বাঁচতে না দেওয়া। শারীরিক বাঁচার কথা বলছি নে, কাব্যিক বাঁচা। এদের পরমাণুই বেঁচে থাক প্রবীণ অধ্যাপক, প্রবীণ পলিটিশিয়ান, প্রবীণ সমালোচক। সেদিনকার বক্তা বলে উঠল, জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান? তার নাম করুন। অমিত ফস করে বললে, নিবারণ চক্রবর্তী। সবার নামে চৌকি থেকে বিস্মিত রব উঠল। নিবারণ চক্রবর্তী? সে লোকটাকে? আজকের দিনে এই যে প্রশ্নের অঙ্কুর মাত্র, আগামী দিনে থেকে এর উত্তরণের বনস্পতি জেগে উঠবে। ইতিমধ্যে আমরা একটা নমুনা চাই, তবে শুনুন। বলে পকেট থেকে একটা সরু লম্বা ক্যাসিন্ডে বাঁধা খাতা বের করে তার থেকে পড়ে গেল। আনিলাম। অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জগন্নাথের প্রচন্ড কৌতুক খোলধার। বার্তা আনিয়াছি বিধাতার, মহাকালেশ্বর পাঠিয়েছে 2 লক্ষ অক্ষর। বলো দুঃসাহসী কে কে? মৃত্যুপথ রেখে দিব্যি তার দুরূহ উত্তর। শুনিবে না নিরতার সেনা, করে পত্র ব্যর্থ ক্রোশ। হুঙ্কারিয়া পরে বুকে তরঙ্গের নিষ্ফলতা। নিত্য যথা মরে মাথা ঠুকে, শৈলতট পরে আত্মঘাতী দম্ভ ভরে। পুষ্পমালা নাহি মোর রিক্ত বক্ষতল, নাহি বর্ম অমঙ্গ কুণ্ডল। শূন্যে লালাট পোস্টে লেখা, গুরু জয়টিকা। ছিন্ন কংসটা দরিদ্রের বেশ, করিবে নিঃশেষ। তোমার তান্ডার খোলো খোলো ধার অকস্মাৎ। বাড়িয়েছি হাত যা দিবার দাও অবিচার। বক্ষ তবে কেঁপে উঠে কম্পিত অর্গল, পৃথ্বী টলমল। ভয় আর্ত উঠেছে চিৎকারে। দিগন্ত বিদারী ফিরে যায় এখনই। রে দুর্দান্ত দুরন্ত ভিখারি, তোর কণ্ঠধ্বনি ঘুরি ঘুরি। নিশীথ নিদ্রার বক্ষে হানি তীব্র জুড়ি। অস্ত্র আনো, যন্ত্রণী আমার পঞ্জরে হানো। মৃত্যুর মারক মৃত্যু, অক্ষয়ে প্রাণ করি যাব দান। শৃঙ্খল জড়াও তবে বাঁধো মোড়ে খণ্ড খণ্ড হবে। মুহূর্তে চাকতি মুক্তি হবে তা আমার মুক্তিতে। শাস্ত্র আনো, হানো মোড়ে হানো। পণ্ডিতে পণ্ডিতে উদ্দেশ্যরে চাহিব খণ্ডিতে। দিব্যবাণী জানি জানি তর্কবান হয়ে যাবে খান খান। মুক্ত হবে জীর্ণ বাক্যে আচ্ছন্ন দুচোখ। হেরিবে আলোক অগ্নি জালো। আজিকার যাহা ভালো, কল্ল যদি হয় তাহা কালো। যদি তাহা ভস্মত হয় নিঃসময়। ভস্ম হোক দূর করো শোক মোর অগ্নি পরীক্ষায়। ধন্য হোক বিশ্বলোক অপূর্ব দীক্ষায়। আমার দুর্বত্ত বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টিহানি। করিবে তাহারে উচ্চকিত আতঙ্কিত। উন্মাদ আমার ছন্দ দিবে দ্বন্দ্ব। শান্তিলুব্ধ মুখুরে বৃক্ষাজীর্ণ ভুভু ভুগ ঘুরে। শিরে হস্ত্র হেনে একে একে নিবে মেনে। ক্রোধে ক্ষোভে ভয়ে লোকালয়ে। অপরিচিতদের জয়, অপরিচিতদের পরিচয়। যে অপরিচয় বৈশাখের রুদ্র ঝড়ে বসুন্ধরা করে আন্দোলিত। হানি বর্জ্য মুঠি
মেঘের কার্পণ্য টুটি, স্বর্গপণ বর্ষণ সঞ্চয়, ছিন্ন করে মুক্ত করে সর্বগ জগন্নয়। রবি ঠাকুরের দল সেদিন চুপ করে গেল, শাসিয়ে গেল, লিখে জবাব দেবে। সবাটাকে হতবুদ্ধি করে দিয়ে মোটরে করে অমিত যখন বাড়ি আসছিল, সিসি তাকে বলল, একখানা আস্ত নিবারণ চক্রবর্তী, তুমি নিশ্চয় আগে থাকতে গড়ে তুলে পকেটে করে নিয়ে এসেছো, কেবলমাত্র ভালো মানুষদের বোকা বানানোর জন্য। অমিত বললে, অনাগতকে যে মানুষ এগিয়ে নিয়ে আসে তাকেই বলে অনাগত, বিধাতা। আমি তাই। নিবারণ চক্রবর্তী আজ মরতে এসে পড়ল, কেউ তাকে ঠেকিয়ে রাখতে পারবে না। সিসি অমিতকে নিয়ে মনে মনে খুব একটা গর্ববোধ করে। সে বললে, আচ্ছা অমিত, তুমি কি সকালবেলা উঠেই সেদিনকার মতো তোমার যত সানিয়ে কথা বলা বানিয়ে রেখে দাও? অমিত বললে, সম্ভবপরের জন্য সবসময় অপ্রস্তুত, প্রস্তুত থাকাই সভ্যতা। বর্বরতা পৃথিবীতে সকল বিষয়ের অপ্রস্তুত, এই কথাটা আমার নোট বইয়ে লেখা আছে। কিন্তু তোমার নিজের মত বলে কোনো পদার্থই নেই। যেমন যেটা বেশ ভালো শোনে সেইটাই তুমি বলে বসো। আমার মনটা আয়না, নিজের বাধা মতগুলো দিয়েই চারিদিকের মতো যতই তাকে আড়াগোড়া লেপে রেখে দিতুম, তাহলে তার উপরে প্রত্যেক চলতি মুহূর্তে প্রতিবিম্ব পড়তো না। সিসি বললে, অমি, প্রতিবিম্ব নিয়ে তোমার জীবন কাটবে।